কাফনের কাপড় পরে কলম বিরতিতে এনবিআর কর্মকর্তা কর্মচারীরা চেয়ারম্যানকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলনের ঘোষণা। দেশের জনগণ বাজেট এই রাজস্ব বোর্ডের উপর ভিত্তি করে, ইনকাম ট্যাক্সের উপর ভিত্তি করে, কাস্টমসের ভ্যাটের উপর ভিত্তি করে, এটাকে রক্ষার জন্য আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাব। বাজেটে মুদ্রাস্ফীতির বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন ছিল জানালেন বক্তারা। সমন্বয়ের অভাবে অনেক সিদ্ধান্ত বাস্তবায়িত হয় না। এবং ফের আলোচনায় কাঁচা চামড়া সংকট, ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের বাজার, আমদানিতে শুল্কমুক্ত সুবিধা থাকবে কিনা ভাবছে সরকার। আমন্ত্রণ। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে, সাথে আছে আমি কাজী আয়শা। এবার বিস্তারিত। আবারও অস্থিরতা শুরু হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এ। চেয়ারম্যানকে অপসারণ ও 5 কর্মকর্তার বদলির আদেশ বাতিল না করা হলে আগামী 28 তারিখ থেকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আন্তর্জাতিক যাত্রী সেবা ও রপ্তানি ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে এই কর্মসূচি চলবে বলে জানান তারা। সোমবার পূর্ব ঘোষিত 3 ঘন্টার কলম বিরতি শেষে সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দেওয়া হয়। গেল 19 জুন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর এই চিঠি প্রকাশের পর সংস্থাটিতে শুরু হয় সংকট, যেখানে এনবিআর সংস্কারে আগামীর করণীয় ঠিক করতে কর, কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের 6 সদস্যের সমন্বয়ে গঠিত হয় কমিটি। এরপরই 22 জুন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের মাধ্যমে সাম্প্রতিক দাবি আদায় আন্দোলনের সামনে থাকা 5 কর্মকর্তাকে বদলির আদেশ দেওয়া হয়। সব মিলে নতুন সংকট শুরু হয় সরকারি দপ্তরটিতে। যৌক্তিক আন্দোলনটাকে স্তব্ধ করার জন্য, রুদ্ধ করার জন্য এটা একটা দমন পীড়নমূলক বদলি। বর্তমান চেয়ারম্যান তিনি একজন ফেসিবাদী চেয়ারম্যান এবং তাকে উৎখাত করাটাই হচ্ছে আমাদের মূল দাবি। তিনি পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক নিয়োগকৃত ও তাদের এজেন্ডা বাস্তবায়নকারী সচিব। আমাদেরকে বাদ দিয়ে এই সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার একটা দুরভিসন্ধি প্রক্রিয়া চলমান। এই জাতীয় রাজস্ব বোর্ডের যিনি চেয়ারম্যান আছেন, চেয়ারম্যান মহোদয় আমাদের সাথে সম্পূর্ণরূপে অসহযোগিতা করছেন। চেয়ারম্যানের অপসারণ এবং প্রস্তাবিত সংস্কারে প্রতিনিধিত্বের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত 3 ঘন্টার কলম বিরতি পালন করেন কর্মকর্তা ও কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে কাফনের কাপড় পরে অংশ নিয়েছেন অবস্থান কর্মসূচিতে। কলম বিরতি শেষে সংবাদ সম্মেলনে জানানো হয় পরবর্তী কর্মসূচি। এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করা না হলে আগামী 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত রপ্তানি সহ সকল কার্যক্রম, কাস্টমস এবং ভ্যাট বিভাগের সকল কার্যক্রম লাগাতার কমপ্লিট শাটডাউন থাকবে এবং আয়কর দপ্তরও একই সাথে একই কার্যক্রম পালন করবে। এদিকে দেশের বিভিন্ন প্রান্তে এনবিআর-এর আওতাধীন কার্যালয়গুলোতেও চলছে আন্দোলন। গত 12ই মে এনবিআর-কে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে আলাদা 2 বিভাগ ঘোষণা দিয়ে অধ্যাদেশ জারি করা হয়। এর বিরোধিতা করে গেল 26শে মে পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। জাতীয় ঐক্য ও সমন্বয়ের অভাবে অনেক সিদ্ধান্ত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না বলে মনে করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। অন্তর্বর্তী সরকারের কাজগুলো ভবিষ্যতে চলমান থাকবে কি না তা নিয়ে অনেকের মনে সংশয় রয়েছে বলেও জানান তিনি। বক্তারা বলেন, বাজেটে মুদ্রাস্ফীতি ও বেকারত্বের বিষয়ে আরও তো গুরুত্ব দেয়া প্রয়োজন ছিল। সোমবার রাজধানীর পুলিশ প্লাজায় বাজেট পরবর্তী এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে হবে আর কমাতে হবে মুদ্রাস্ফীতি ও বেকারত্ব। বাজেটে এসব বিষয়ে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন ছিল। দারিদ্র্য কমাতেও বাজেটে বরাদ্দ বাড়ানো যেত। এসব কথা উঠে আসে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এমসিসিআই ও পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই আয়োজিত বাজেট পরবর্তী আলোচনায়। সোমবার রাজধানীর পুলিশ প্লাজায় এ আলোচনা হয়। বক্তারা বলেন, ব্যবসা বান্ধব বাজেট করতে আরও কিছু কাজ করা যেত। বলেন, মুদ্রাস্ফীতি 6.5% মধ্যে আনতে চায় বাংলাদেশ ব্যাংক, কিন্তু বাস্তবতা ভিন্ন। We have consistently advocated for policies that promote a business-friendly environment while ensuring fairness and transparency in taxation. এইটা আমরা আশা করেছিলাম এই বাজেটে আমরা কিছু দেখব, those transformational change. আমরা unfortunately I think that is why this budget is being called
budget of missed opportunities. প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন, ব্যবসায়িক অনেক বিষয়ে সমন্বিত পরিকল্পনার অভাব রয়েছে, আবার পরিকল্পনা থাকলেও নেই বাস্তবায়ন, সাথে রয়েছে বিশ্বাস ও ঐক্যের অভাব। আমাদের ওভারঅল ইকোনমিক ম্যানেজমেন্টে এটা মিসিং। এই সরকারের আমলে এসে যেটা ইন্টারিম গভর্নমেন্ট, এগেইন দি ভেরি টার্ম ইন্টারিম গিভস এন ধারণা যে এই কাজের কন্টিনিউটি হবে কিনা। আমাদের অভাব হচ্ছে আমাদের ভিশন নেই, আমাদের অভাব হচ্ছে রাজ্য ঐক্য নেই। এবারের বাজেটের মধ্য দিয়ে মুদ্রাস্ফীতি কমবে কিনা সে বিষয়ে সন্দেহ থাকলেও ডক্টর আনিসুজ্জামান চৌধুরীর মতে এবারের বাজেট নীতি সঠিক হয়েছে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। আবারও আলোচনায় কাঁচা চামড়া সংকট। গবেষণায় উঠে এসেছে বিদেশ থেকে শুল্কমুক্ত চামড়া আমদানির সুযোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের বাজার। এ পরিস্থিতিতে আমদানিতে শুল্কমুক্ত সুবিধা বহাল থাকবে কিনা তা নিয়ে ভাবছে সরকার। দেশের চামড়া খাতকে টিকিয়ে রাখতে হলে গুরুত্ব দিতে হবে স্থানীয়ভাবে সংগ্রহ করা কাঁচা চামড়ার মান ও ন্যায্য দামের নিশ্চয়তার উপর, এমন পরামর্শ দিয়েছেন গবেষকরা। সোমবার রাজধানীতে বাংলাদেশের চামড়া সাপ্লাই চেইন ও কাঁচা চামড়ার গুণগত মান ও মূল্য নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালায় প্রকাশ পায় একটি গবেষণাপত্র। লবণযুক্ত চামড়ার জন্য ঠিক করা হলো এই সাপ্লাই চেইনটা মূলত লবণ ছাড়া চামড়ার একটা সাপ্লাই চেইন। সিপিডির গবেষণা ফেলো খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, সরকার লবণের দাম ও কাঁচা চামড়ার দর আলাদাভাবে নির্ধারণ করলে চামড়া খাতের সংকট অনেকটাই কমে আসবে। আমাদেরকে বিকল্প চামড়ার পণ্যের বাজারটি তৈরির কাজটি করতে হবে। আমাদের ওই জায়গাগুলোতে বিনিয়োগে যেতে হবে। বাইরে থেকে চামড়া আমদানি করি আর দেশের চামড়া ফেলে দেই, এর থেকে দুর্ভাগ্য আর হতে পারে না। অনুষ্ঠানে খাত সংশ্লিষ্টরা বলেন, সিইটিপি চালু, আধুনিক স্লটারিং সিস্টেম এবং বিদেশি বিনিয়োগ ছাড়া এই শিল্পে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। আধুনিক স্লটার হাউস বাংলাদেশেও হয়েছে, সেগুলোকে যাতে অচিরেই চালু করার ব্যবস্থা গ্রহণ করে। প্লেসকাট, প্লেকাট সহ বিভিন্ন সমস্যা যে আমরা জর্জরিত, সেই সমস্যাগুলো কিন্তু আপনাদের অনেকাংশে সমাধান হবে। গুণগত মান যখন চামড়া ঠিক থাকবে, অটোমেটিক্যালি চামড়ার মূল্য বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, এ খাতে গবেষণার ফলাফলের ভিত্তিতে নীতি নির্ধারণের কথা ভাবছে সরকার। সাপ্লাই চেইনটা যদি স্মুথ করা যেত, দেন আমাদের চামড়া সরবরাহ পরিস্থিতি অন্তত ভালো থাকতো, মূল্য ও সঠিক থাকতো। পাশাপাশি সরকার কাঁচা চামড়ার সংরক্ষণের জন্য আলাদা জায়গা বরাদ্দ দেওয়ার কথাও ভাবছে। বাণিজ্য সচিব বলেন, সিইটিপির দায় শুধু সরকারের না, এতে ব্যবসায়ীদেরও ভূমিকা রাখতে হবে। মাস্টার প্ল্যানের দিকে আগাতে চাই। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। হামলার পরে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম প্রায় 3.6% এবং আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট তেলের দাম 3.2% পর্যন্ত বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারে দেখা গেছে উল্টো চিত্র। প্রধান সূচকগুলো প্রায় 0.6 থেকে 0.7% কমেছে। এই অস্থিরতায় মার্কিন ডলারের মানও কিছুটা বেড়েছে। উত্তেজনা আরও বাড়িয়েছে ইরানের হরমুজ প্রণালী বন্ধের প্রাথমিক অনুমোদন, যেখান দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন করা হয়। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি জ্বালানি ও বিনিয়োগ খাতে উদ্বেগ সৃষ্টি করেছে। গত কার্যদিবসে সূচকের বড় পতনের পর আজ সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। এদিন সূচকের সঙ্গে অধিকাংশ কোম্পানির শেয়ার দর বৃদ্ধির পাশাপাশি লেনদেনও সামান্য বেড়েছে। সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে ডিএসসিতে বেড়েছে সব কটি সূচকের মান। প্রধান মূল্য সূচক ডিএসসিএক্স 17 পয়েন্ট বেড়ে অবস্থান নেয় 4,695 পয়েন্টে। সূচকের সঙ্গে এদিন ডিএসসিতে লেনদেন 5 কোটি টাকা বেড়েছে। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 220টির, কমেছে 104টির এবং অপরিবর্তিত রয়েছে 77টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসসিতেও সার্বিক সূচক সিএএসপিআই 12 পয়েন্ট বেড়েছে। তবে সূচক বাড়লেও গত দিনের চেয়ে এদিন লেনদেন 19 কোটি টাকা কমেছে। বাগেরহাটের রামপাল পাওয়ার প্ল্যান্টে ভারতীয় বাংলাদেশিদের মধ্যে বেতন বৈষম্য কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিদ্যুৎ মন্ত্রণালয় সহ 7 জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি মোহাম্মদ ফয়েজ আহমেদ ও বিচারপতি আকরাম হোসেন চৌধুরী হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
হাইকোর্টের রিটটি করেন আইনজীবী মোহাম্মদ সালেকুজ্জামান। এতে বলা হয়, রামপাল বিদ্যুৎ কেন্দ্রে ম্যানেজারিয়াল পদে 51 জন ভারতীয় যে বেতন পান তার চেয়ে বহুগুণে কম বেতন পান একই পদে কর্মরত 229 জন বাংলাদেশি। বেতনের যে বৈষম্যটা একই কোম্পানিতে একজন ইন্ডিয়ান এমপ্লয়ি পাচ্ছেন 23 থেকে 25 লাখ, একজন বাংলাদেশ এমপ্লয়ি পাচ্ছেন 1 লাখের নিচে। তো এই যে ডিসক্রিমিনেশনটা এটা হিউজভাবে তাদেরকে অ্যাফেক্ট করছে, যেটার কোনো কারণ নেই বলে তারা মনে করছেন। এই যে হিউজ স্যালারি এবং বেনিফিটের যে ডিফারেন্স ফরেন এমপ্লয়ি এবং বাংলাদেশি এমপ্লয়িদের মধ্যে, এটা কেন অবৈধ ঘোষণা করা হবে না? আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। ধন্যবাদ সবাইকে।